নয়ডার রাজীব ক্যাম্প নামক একটা বস্তি এলাকা থেকে একের পর এক বাচ্চা নিখোঁজ হচ্ছে, কিন্তু পুলিশ স্টেশনে এফআইআর করতে গেলে ওই অঞ্চলের অফিসার ইনচার্জ রামচরণ পান্ডে নিখোঁজ হওয়ার ঘটনাগুলোকে হাওয়ায় উড়িয়ে দেয়। আসলে বস্তির বাচ্চা বলে কারুরই কোনো হুঁশতাব নেই। গল্পের টুইস্ট আসে তখন যখন পান্ডের মেয়েকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে পালাতে চেষ্টা করে। তার মেয়ের সাথে এই ঘটনাটা ঘটার পর পান্ডে তদন্ত শুরু করলে যা সামনে আসে তা দেখলে গা শিউরে উঠবে। হ্যালো বন্ধুরা, গল্পটা নেওয়া হয়েছে 2024 সালে রিলিজ হওয়া সেক্টর 36 নামক মুভি থেকে। মুভিটা একটি সত্য ঘটনার উপর তৈরি করা মুভি। গল্পটা একটা হৃদয় কাঁপানো, হাড় হিম করা সত্য ঘটনা। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে জাস্ট একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার উপস্থাপন। এতে অনেকটা মোটিভেশন পাওয়া যায়। মুভির শুরুতে প্রেম নামক এই লোকটিকে দেখতে পাওয়া যায়। প্রেম মদের নেশায় চুর হয়ে টিভিতে এসবিসি মানে সব বনেগা করোড়পতি দেখছে। প্রেম আসলে এই বাড়ির চাকর। এই বাড়ির মালিক বলবীর সিং বসি বছরে 2-4 দিনের জন্য এই বাড়িতে এসে থাকে, আর সেই সুযোগ নিয়ে মালিকের পোশাক আশাক থেকে শুরু করে ঘরের বাকি সব জিনিসপত্র প্রেম নিজে ব্যবহার করত। দেখা যায় প্রেমের ফোন আসলে প্রেম তার খাওয়া শেষ করে মাংসের হাড়গুলোকে ডাস্টবিনে ফেলে ফোনে কথা বলতে শুরু করে। ফোনে কথা বলতে বলতে এসে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে ছাদের ঘরের বাথরুমের দরজাটা খুলতেই দেখা যায় একটা স্কুল পড়ুয়া মেয়ের মৃতদেহ সেখানে রয়েছে। আর দেখতে না দেখতেই প্রেম চাকু দিয়ে মেয়েটাকে টুকরো টুকরো করে সেখানেই কেটে ফেলে। মুভিতে পরের দিন সকালের একটি সিন দেখানো হয়। সেখানে আমরা সাব ইন্সপেক্টর রামচরণ পান্ডেকে দেখতে পাই। সাব ইন্সপেক্টর পান্ডে সে এলাকার থানার অফিসার ইনচার্জ। তার পরিবারে মাত্র 3 জন লোক, সে, তার স্ত্রী এবং তার একমাত্র মেয়ে। পান্ডে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছালে দেখা যায় একজন লোক একটি মিষ্টির প্যাকেটের মধ্যে বেশ কিছু পরিমাণ টাকা নিয়ে পান্ডের হাতে দিয়ে দেয়। এই ধরনের টাকাগুলো মাসোয়ারা ভিত্তিক, অর্থাৎ কোনো অসৎ ব্যবসার সাথে লোকটা যুক্ত বলে প্রতি মাসেই পুলিশ স্টেশনে এই ধরনের টাকা সে পাঠায়। কিছুক্ষণ পরে আমরা মণ্ডল বাবুকে সেখানে দেখতে পাই। দিন 3 আগে তার মেয়ে টুম্পা নিখোঁজ হয়েছে। মণ্ডল বাবু সে এলাকার রাজীব ক্যাম্প নামক বস্তিতে থাকে, যার জনসংখ্যা প্রায় 1,00,000 মতন। এই ধরনের বস্তিগুলোতে বাড়ির লোকেরাই অর্থাৎ বাবা মারাই নিজের ছেলে মেয়েদেরকে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, অথবা বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে ছেলেমেয়েরাই বাড়ির থেকে পালিয়ে অন্য কোথাও চলে গেছে। এর আগে বেশ কয়েকবার পুলিশ তাদেরকে খুঁজে নিয়ে আসার পরেও দেখা গেছে যে কিছুদিন পরে তারা আবার বাড়ি থেকে পালিয়ে গেছে। আর সেই কারণটার জন্যই বেশ কয়েক বছর হয়ে গেল পুলিশ আর ওই বস্তির কোনো মিসিং কেসে তেমন একটা গুরুত্ব দেয় না। সাব ইন্সপেক্টর পান্ডে মণ্ডল বাবুকে আশ্বস্ত করে বলে, আপনার মেয়ের তো 15 বছর মতন বয়স হয়েছে, দেখুন কোথাও গেছে, হয়তো 2-3 দিন তো সবে হলো, ঠিকই চলে আসবে। পুলিশ স্টেশন থেকে চলে আসার সময় পুলিশ স্টেশনের বোর্ডে মণ্ডলবাবু তার মেয়ের মিসিং হওয়ার ফটোটা পিন করে চলে যায়। পরের দিন সকালবেলা দেখা যায় রাজীব ক্যাম্প বস্তিতে বাচ্চারা ক্রিকেট খেলছে। সেখানে বলটা ড্রেনে গিয়ে পড়লে আলী নামক এই ছেলেটিকে বল আনার জন্য পাঠানো হয়। আলী সেই বলটা ড্রেনের থেকে তুলতে গিয়ে একটা কালো প্লাস্টিকের মধ্যে থেকে একটা কাটা হাত দেখতে পায়, আর সেটা দেখে লোকাল পুলিশ স্টেশনে খবর দিলে দেখা যায় সাব ইন্সপেক্টর পান্ডে সেখানে এসে হাজির। আর পান্ডে এসে কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে বাঁদরের হাত বলে চালিয়ে দেয় এবং আলীকে 100 টাকা উপহার দেয়। দেখা যায় সেক্টর 36-এর একটি বিল্ডিং এর জানলা দিয়ে প্রেম পুলিশের এই কাণ্ড কারখানা দেখে মনে মনে হাসতে থাকে। রাতের বেলা আলীর বাবা বাড়ি আসলে আলীর মা আলীর বাবাকে জিজ্ঞেস করে, তোমাকে ডিম আনতে বলেছিলাম, তুমি এনেছো? আলীর বাবা ডিম আনতে ভুলে গেলে আলীর হাতে টাকা দিয়ে ডিম আনতে পাঠায়। আর দেখা যায় রাস্তাতে অন্ধকারের মধ্যে প্রেম গা ঢাকা দিয়ে বসে আছে। প্রেম আলীকে চকলেটের লোভ দেখিয়ে তার কাছে ডেকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে সেখান থেকে তার বিল্ডিং এ নিয়ে যায়। কিছুক্ষণ পরে আলীর জ্ঞান ফিরলে আলী দেখে যে তার হাতটা খাটের সাথে বাঁধা অবস্থায় আছে। আলী প্রেমকে বলে, আমার বাবার কাছে কিন্তু বন্দুক আছে, আমি যদি বাবাকে গিয়ে বলি না যে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, তাহলে কিন্তু বাবা তোমাকে গুলি করে দেবে। প্রেম হাসতে হাসতে আলীকে গিয়ে বলে, দেখ, প্রথম কথা তো তুই এখান থেকে কোনোদিনই ছাড়া পাবি না। প্রথমে তোর এই নরম শরীরটাকে আমি ভোগ করব, আর তারপর টুকরো টুকরো করে তোকে কেটে ছোট ছোট প্লাস্টিকে ভরে ড্রেনের জলে ফেলে দিয়ে আসবো।
প্রথম কয়েকটা দিন দেখবি তোর বাবা মা পুলিশ স্টেশনে গিয়ে খুব কান্নাকাটি করবে, আর তার কিছুদিন পরে দেখবি তোর বাড়ির লোকও তোকে ভুলে গেছে। প্রেম আলীর হাতের বাঁধনটা খুলে দিলে দেখা যায় আলী সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর দেখা যায় সেটা দেখে প্রেম তার গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আলীকে এক ধাক্কা মারে, আর তার ফলে আলীর মাথাটা দেয়ালে লেগে আলী সেখানে অজ্ঞান হয়ে যায়। দেখা যায় প্রেম আলীর সামনে বসে তার ছোটবেলার কথাটা ভাবতে থাকে। এবার মুভিটাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ প্রেমের ছোটবেলার কিছু ঘটনা দেখানো হয় এই মুভিতে। ছোটবেলায় প্রেম তার মামার কাছে থাকতো। তার মামা ছিল একজন দুশ্চরিত্রবান ব্যক্তি। প্রতিদিন প্রেমের মামা তার শারীরিক শোষণ করত। একদিনকে তার মামার মাংস কাটার দোকানে তার মামা তার সাথে ওই একই কাজ করতে গেলে দেখা যায় সুযোগ বুঝে মাংস কাটার একটা বড় চাকু দিয়ে প্রেম তার মামাকে সেখানে কুপিয়ে খুন করে। বাকি 5 জনের মতন প্রেম কিন্তু সেই সময় ভয় না পেয়ে খুব আনন্দ পেয়েছিল, আর সেই মানুষ মারার নেশাটা সে আজও ধরে রেখেছে। এবার মুভিটা বর্তমানে ফিরে আসে। রাতের বেলা রান্না করার সময় প্রেমের ফোনে ছোটেলালের ফোন আসলে প্রেম ফ্রিজ থেকে একটা বাক্স বার করে ছোটেলালকে দিয়ে বলে, একদম ফ্রেশ, আজকেই রেখেছি। বাক্সের মধ্যে কি আছে সেটা আমরা মুভির শেষে জানতে পারবো। ছোটেলাল সে বাক্সটাকে নিয়ে সেখান থেকে চলে গেলে দেখা যায় প্রেম সে ছাদের বাথরুমে গিয়ে আলীর শরীর থেকে বেরোনো রক্ত এবং মাংসের টুকরোগুলোকে ধুয়ে বাথরুমটাকে পরিষ্কার করে ফেলে, আর তারপর আলীর শরীরটাকে ছোট ছোট টুকরো করে কেটে কিছুটা ম্যান হলে এবং বাকি টুকরোগুলোকে হাইড্রেনে ফেলে দেয়। মুভির সিন চলে যায় পরের দিন সকালে। সেখানে আমরা বলবীর সিং বসিকে দেখতে পাই। এই লোকটাই হলো প্রেমের মালিক। বলবীর সিং তার নাতনির জন্মদিন পালন করতে ব্যস্ত, আর ঠিক সেই সময় তার ফোন আসলে বলবীর বলে, আমি কালই দিল্লি যাচ্ছি, রাতে চুমকিকে আসতে বলো। এরপর মুভিতে চুমকিকে দেখানো হয়। চুমকি পেশায় একজন কল গার্ল, আর তার পেশা তার বাড়ির সবাই জানে। এক কথায় বলা যেতে পারে যে তার পেশার কারণেই বাড়ির লোকে রুজি রুটি চলে। দেখা যায় কিছুক্ষণ পরে প্রেম চুমকিকে ফোন করে রাতে আসার জন্য বলে। মুভিতে বেশ কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। দিনটা ছিল দশেরার দিন। রাজীব ক্যাম্প বস্তিতে সেদিনকে দশেরার রাবণ বধের একটা নাটক ছিল, আর সেই নাটকে অংশগ্রহণ করছে লোকাল পুলিশ স্টেশনের পুরো পুলিশ টিম। সেই দশেরার প্রোগ্রামে আমরা প্রেমকে ও রাবণের মুখোশ পরে দেখতে পাই। প্রেম সেখানে তার পরবর্তী শিকার খোঁজার জন্য এসেছে। আমরা সেখানে সাব ইন্সপেক্টর পান্ডেকে দেখতে পাই। পান্ডে রাবণের পাঠ করছে। দেখা যায় স্টেজের পিছনে চুমকির বাবা সাব ইন্সপেক্টর পান্ডেকে এসে বলে, স্যার, আজ নিয়ে তো বেশ কয়েকদিন হয়ে গেল, আমার মেয়ে চুমকি নিখোঁজ, দয়া করে একটু দেখুন না। এখান থেকে আমরা জানতে পারি যে সেই কলগার্ল মেয়েটি অর্থাৎ চুমকি বেশ কিছুদিন ধরে নিখোঁজ। পান্ডে বলে, আরে এখন কিভাবে দেখবো, কালকে সকালে থানায় আসুন, তখন কথা বলছি। চুমকির বাবা রেগে গিয়ে বলে, যদি এটা আপনার মেয়ে হারিয়ে যেত তখন আপনি বুঝতে পারতেন যে সন্তান হারানোর কত বড় জ্বালা। কথাটা শোনা মাত্রই পান্ডে রেগে গিয়ে বলে, আপনারা খেয়ে না খেয়ে বাচ্চা পয়দা করবেন, আর সেই বাচ্চা খোঁজার দায়িত্ব আমাদের। আমি বলেছিলাম আপনাকে বাচ্চার জন্ম দিতে, যখন নিজের বাচ্চাকে সামলে রাখতে পারেন না তখন জন্ম দেন কিসের জন্য? এখান থেকে এখন যান। নাটক শেষ করে পান্ডে তার স্ত্রীর কাছে গেলে তার স্ত্রী জিজ্ঞেস করে, কি হয়েছিল গো, লোকটার উপর এত চিৎকার করছিলে কেন? পান্ডে বলে, আরে উনি ওই বস্তিতে থাকে, ওনার মেয়ে সপ্তাহখানেক ধরে নিখোঁজ, আর সেই কথা উনি এখানে আমাকে বলতে এসেছে। কথায় কথায় পান্ডে জিজ্ঞেস করে, আমাদের মেয়ে কোথায়? কথাটা বলতে না বলতেই দেখা যায় একজন লোক পান্ডের মেয়েকে কাঁধে করে নিয়ে পালাচ্ছে, আর ঠিক সেই সময় পান্ডে চিৎকার করে উঠলে দেখা যায় সেই লোকটা পান্ডের মেয়েকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা একটা অ্যাম্বুলেন্সে করে পান্ডে তার মেয়েকে নিয়ে হসপিটালে গিয়ে ভর্তি করে দেয়। দেখা যায় পান্ডে তার মেয়ের সাথে কথা বলতে গেলে পান্ডের স্ত্রী চিৎকার করে বলে, যে আমার মেয়েকে নিয়ে পালাচ্ছিল তাকে ধরতে পেরেছো? যদি না ধরতে পারো তাহলে মুখ দেখাতে আসবে না এখানে। নিজের মেয়েকে সামলাতে পারে না, অন্যের সন্তানকে খুঁজতে যাচ্ছে, বড় এসেছে পুলিশ অফিসার। কথাটা পান্ডের খুব গায়ে লেগে যায়, আর তার মাথার মধ্যে হঠাৎ করে বিগত কয়েকদিন ধরে মিসিং হওয়া ছেলে মেয়েদের কথাগুলো ঘুরতে থাকে। বাড়িতে ফেরত আসার সময় পান্ডে ঘোষবাবুর বাড়ির সামনে গিয়ে তাকে বলে, কালকে সকালে যাবতীয় ডকুমেন্টস নিয়ে থানায় আসবেন, আমি এফআইআর লিখব। অন্যদিকে প্রেম খবর পেয়ে যায় যে সে ভুল করে পুলিশ অফিসারের মেয়েকে কিডন্যাপ করতে গেছিল। সেটা বুঝতে পেরে সে তাড়াতাড়ি করে একটা সিডি ক্যাসেট তার গ্রামের বাড়িতে কুরিয়ার করে দেয়। এই সিডি ক্যাসেটের মধ্যে কি আছে এবং প্রেম সেটাকে কেন কুরিয়ার করেছিল সেটা আমরা মুভির শেষে জানতে পারবো। পরের দিন সকালবেলা ঘোষবাবুকে পুলিশ স্টেশনে দেখতে পাওয়া যায়, আর সাব ইন্সপেক্টর পান্ডে ঘোষবাবুর মেয়ে চুমকি নিখোঁজ হওয়ার এফআইআর লিখছে।
9 তারিখ রাত্রিবেলা চুমকি তার পরিচিত রিক্সাওয়ালার সাথে সেক্টর 36-এর একটি বিল্ডিংয়ে যায়, আর তারপরের থেকে সে আর বাড়ি ফেরেনি। অন্যদিকে শহরের এক বিশাল বড় বিজনেসম্যানের ছেলে কিডন্যাপ হয়ে যাওয়াতে সারা নিউজ মিডিয়া এবং পুলিশের উচ্চপদস্থ কর্মচারীরা সবাই সেই কাজেই ব্যস্ত হয়ে যায়। অথচ সাব ইন্সপেক্টর পান্ডে কিন্তু তার নিজের কাজ চালিয়ে যাচ্ছে। চুমকির বাবার স্টেটমেন্ট অনুযায়ী পান্ডে সেক্টর 36-এর বলবীর সিং বস্তির বিল্ডিংয়ে গিয়ে হাজির হয়। বলবীর সিং এর চাকর প্রেম দরজা খোলার সময় পান্ডেকে দেখে চিনতে পারলেও পান্ডে কিন্তু প্রেমকে চেনেনি, কারণ প্রেম সেই দশেরার দিনকে মাথায় মুখোশ পড়েছিল। ঘরের মধ্যে আমরা বলবীর সিংকে দেখতে পাই, অর্থাৎ তিনি সেখানে এসেছেন। পান্ডে কোনো প্রশ্ন করার আগেই বলবীর টিভির নিউজের দিকে ইশারা করে পান্ডেকে বলে, তোমার বস ডিওয়াইএসপি রাস্তোগি আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল, ওর সাথে ছোটবেলায় অনেক দুষ্টুমি করেছি আমরা। আর আপনি চুমকির ব্যাপারে জানতে এসেছেন তো? প্রেম তো আপনাকে বলেইছে যে সেই রাত্রিরে এসে এখানে আসেনি। আমি আর এর থেকে বেশি কোনো সাহায্য করতে পারবো না, আপনি এখন আসতে পারেন। দেখা যায় ঠিক সেই সময় চুমকির বাবা বলবীর সিং এর ঘরে ঢুকে এসে বলে, এই লোকটা আমার মেয়েকে কিডন্যাপ করেছে, আপনি ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। এই লোকটাই জানে যে আমার মেয়ে কোথায় আছে। বলবীর সিং চিৎকার করে বলে, পুলিশকে বলেছিস তোর মেয়ে কোন কাজটা করতো? তোর মেয়ে একজন প্রস্টিটিউট এবং তোর পুরো পরিবারের লোক সে খবরটা খুব ভালো মতন জানে। তুই তো নিজে তোর মেয়েকে ব্যবসায় নামিয়েছিস। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পান্ডে চুমকির বাবার উপর রেগে গিয়ে চুমকির বাবাকে চড় মারতে মারতে বলে, নিজের মেয়েকে ব্যবসায় নামিয়েছিস, নিজেকে বাবা বলতে লজ্জা করে না? এই কথা বলে চুমকির বাবাকে ধাক্কা দিয়ে সেই ঘরের থেকে বার করে দেয়। আর তখন দেখা যায় বলবীর সিং তার ফোনটা পান্ডেকে দিয়ে বলে, বসের সাথে কথা বলো। পান্ডে ফোন ধরতেই দেখা যায় ওই দিক থেকে তার বস অর্থাৎ ডিওয়াইএসপি রাস্তোগি ফোন লাইনে। রাস্তোগি পান্ডেকে বলে, তুমি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে হেডকোয়ার্টারে এসে আমাকে রিপোর্ট করো। এই বিষয়ে বাসিকে কোনো রকম প্রশ্ন করবে না, এটা আমার অর্ডার। কোনো উপায় না রেখে পান্ডে সেখান থেকে বেরিয়ে চলে আসে। দেখা যায় পান্ডে হেডকোয়ার্টারে গিয়ে উপস্থিত হলে রাস্তোগি পান্ডের কাঁধে হাত দিয়ে বলে, এসব ছোটখাটো কেসে অত মাথা ঘামিও না। এসব বস্তির বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা মিসিং হয়, আবার কিছুদিন পরে ফেরত চলে আসে। তুমি এসব ব্যাপার বাদ দাও আর বলবীর সিং এর থেকে দূরে থাকো, এতে তোমার উপকার। আর না হলে কিন্তু অফিসিয়ালি আমি তোমার সাথে ডিল করব। পান্ডে নিজের পুলিশ স্টেশনে ফিরে আসলে সেখানে চুমকি রিক্সাওয়ালাকে বসে থাকতে দেখা যায়। থানার একজন কনস্টেবল বলে, স্যার এখন এর কি করব? পান্ডে বলে, আর কি করবি, ছেড়ে দে। দেখা যায় সেই কনস্টেবল পুলিশ স্টেশনের একটি ড্রয়ার থেকে একটি মোবাইল ফোন বার করলে পান্ডে সেই পুলিশটাকে জিজ্ঞেস করে, মোবাইল ফোনটা কার? পুলিশ অফিসার পান্ডেকে বলে, এই রিক্সাওয়ালার। আজকাল রিক্সাওয়ালারাও মোবাইল ফোন নিয়ে ঘুরছে। দেখা যায় পান্ডের একটু সন্দেহ হলে সে মোবাইল ফোনটা নিয়ে চেক করতে গিয়ে দেখে যে মিস কলের লিস্টে বলবীর সিং এর চাকর প্রেমের নাম, অর্থাৎ সেই রাত্রিবেলা এই ফোনে প্রেম ফোন করেছিল। পান্ডে এটা পরিষ্কার বুঝতে পেরে যায় যে এই ফোনটা রিক্সাওয়ালার না, ফোনটা চুমকির ফোন। রিক্সাওয়ালার থেকে আরো বেশ কিছু ইনফরমেশন নিয়ে সাব ইন্সপেক্টর পান্ডে এই পুরো ঘটনাটা ডিওয়াইএসপি রাস্তোগিকে জানায়। পান্ডে রাস্তোগিকে বলে, স্যার এই ফোনটা চুমকির ফোন। রিক্সাওয়ালার থেকে আমি জানতে পারি যে সেই দিনকে চুমকিকে সেখানে ছেড়ে দেওয়ার 2 ঘন্টা পরে রিক্সাওয়ালা চুমকিকে পিক আপ করতে গেলে সেখানে প্রেম চুমকির এই মোবাইল ফোনটা রিক্সাওয়ালাকে দিয়ে বলে সেটাকে দূরে কোথাও ফেলে দিতে, এবং কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে চুমকি কোথায়, তাহলে সে যেন বলে যে সে চুমকিকে রেলওয়ে স্টেশনে ছেড়ে দিয়ে এসেছে। পান্ডে বলে, রিক্সাওয়ালার কোনো দোষ নেই, কিন্তু চুমকি নিখোঁজ হওয়ার পেছনে বলবীর সিং এর চাকরের 100% হাত আছে। আমি একবার প্রেমকে ইন্টারোগেট করতে চাই। দেখা যায় রাস্তোগি রেগে গিয়ে পান্ডেকে বলে, তোমাকে আমি বলবীরের থেকে দূরে থাকতে বলেছিলাম, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আমি তোমাকে এটাও বলেছিলাম যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমরা অফিসিয়ালি স্টেপ নেব। রাস্তোগি অন্য একজন পুলিশকে ডেকে সাব ইন্সপেক্টর পান্ডের সাসপেনশন লেটার টাইপ করতে বলে। আর দেখা যায় পান্ডে সাসপেন্ড হয়ে সে পুলিশ হেডকোয়ার্টার থেকে বেরিয়ে চলে আসে। অন্যদিকে দেখা যায় 2 দিনের মধ্যে সে প্রখ্যাত ব্যবসায়ী ছেলেকে পুলিশরা উদ্ধার করাতে পুলিশের জয় জয় গান হচ্ছে। আর পুরো নিউজ মিডিয়াতে ডিওয়াইএসপি রাস্তোগি ছেয়ে গেছে। এদিকে দেখা যায় সাসপেন্ড হওয়ার পরেও কিন্তু সাব ইন্সপেক্টর পান্ডে তার কাজ বন্ধ করেনি। সে লুকিয়ে লুকিয়ে প্রেমের উপর নজর রাখতে শুরু করে। পান্ডে দেখে যে মাঝে মধ্যেই একটি ছেলে একটা স্কুটার নিয়ে এসে প্রেমের কাছ থেকে একটা বক্স নিয়ে চলে যায়। এদিকে বলবীর সিং কিন্তু বেশ মজাতেই আছে। বিদেশি মেয়েদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে সেটার ভিডিও রেকর্ডিং করা বলবীর সিং এর একটা নেশা, এবং তার পুরো দায়িত্বটাই প্রেমের উপরে।
দিওয়ালির রাত্রিবেলা পান্ডে এবং কনস্টেবল শ্রবণ তার ছাদে বসে মদ খাচ্ছে। শ্রবণ পান্ডেকে জানায় তাদের এলাকাতে নতুন এসএসপি মিস্টার ভূপেন আসছে এবং রাস্তগী প্রমোশন পেয়ে সিবিআই জয়েন করেছে। কথা বলতে না বলতে শ্রবণ রাস্তার দিকে আঙুল দেখিয়ে বলে, এই ছেলেটা হসপিটালের কম্পাউন্ডার, ওর নাম ছোটেলাল। ও সেদিনকে আপনার মেয়েকে হসপিটালে নিয়ে গেছিল। ভাগ্যিস ও অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিল সেখানে। ওকে আমাদের একবার ধন্যবাদ জানানো উচিত। পান্ডে ছোটেলালের দিকে তাকালে তার হঠাৎ করে ছোটেলালকে কেমন একটা চেনা চেনা বলে মনে হয়। তার পরিষ্কার মনে পড়ে যায় যে কিছুদিন আগে এই ছোটেলালকেই সে প্রেমের সাথে প্রেমের বাড়ির বাইরে কথা বলতে দেখেছিল। পান্ডে শ্রবণকে বলে, সেদিনকে অ্যাম্বুলেন্সটা অন্য কোনো কারণে না, আমার মেয়েকে কিডন্যাপ করার জন্যই দাঁড়িয়েছিল। এ কথা বলে তারা দুজনে মিলে ছোটেলালের পিছু নেয় আর সুযোগ বুঝিয়ে ছোটেলালকে কিডন্যাপ করে তারা একটা শুনশান বাড়িতে নিয়ে আসে। ছোটেলালকে একটু চাপ দিতেই দেখা যায় ছোটেলাল সব গড়গড় করে বলে দেয়। ছোটেলাল বলে, সেদিন রাত্রে রাবণের মুখোশ পরে প্রেমই পান্ডের মেয়েকে কিডন্যাপ করতে গেছিল। তারপর পান্ডেকে দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। পান্ডে তো সেটা শুনে অবাক, কারণ চুমকির কেসেও প্রেমই হলো প্রাইম সাসপেক্ট। পান্ডে নতুন এসএসপি ভূপেনের কাছে এই পুরো ইনফরমেশনটা বলতে গেলে সে দেখিয়ে যে ডিওয়াইএসপি রাস্তগী তখনও সেখান থেকে যায়নি। ভূপেনের সাথে পান্ডের কথোপকথন দেখে রাস্তগী একটু সন্দেহ করে, কারণ ভূপেন একজন সৎ এবং নিষ্ঠাবান অফিসার, আর তার সততার জন্য সে মোট 11 বার ট্রান্সফার হয়েছে, কিন্তু তাও সে শুধরোয়নি। তাই রাস্তগী বুঝে যায় যে তার বন্ধু বলবীরের কেসটা এবার ওপেন হতে চলেছে। রাস্তগী আর দেরি না করে প্রথমে একজনকে ফোন করে বলে, প্রমোশন চাও? তাহলে একটা কাজ করতে হবে। রাস্তগী কাকে ফোন করেছিল সেটা আমরা মুভির শেষে জানতে পারবো। রাস্তগী বলবীরকেও ফোন করে সব জানিয়ে দেয় আর তার সাথে ছোটেলালের কিডন্যাপ হওয়ার কথাটাও জানায়। বলবীর আর দেরি না করে একজন কন্ট্রাক্ট কিলারকে ফোন করে। অন্যদিকে দেখা যায় যে সাব ইন্সপেক্টর পান্ডে এসএসপি ভূপেনকে নিয়ে সেই পুরো বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু দেখা যায় যে তারা পৌঁছানোর আগেই সেই কন্ট্রাক্ট কিলাররা সেই জায়গাতে পৌঁছে ছোটেলালকে মার্ডার করে তার লাশটা সেখান থেকে নিয়ে চলে আসে। পান্ডেরা সেখানে পৌঁছে দেখে যে ছোটেলাল সেখানে নেই। কিছুক্ষণ পরে শ্রাবণ এসে উপস্থিত হলে পান্ডে বলে, তুমি কোথায় গেছিলে? শ্রাবণ বলে, আমি একটু খেতে গেছিলাম। সেটা শুনে পান্ডে তো রেগে আগুন। ফেরত আসার সময় এসএসপি ভূপেন পান্ডেকে বলে, আমরা রিক্সাওয়ালার স্টেটমেন্টের উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন শুরু করব, আর সবার আগে তুমি সেই চাকর প্রেমকে কাস্টডিতে নাও। ভূপেনের অর্ডারে পান্ডে তো খুব খুশি। এতদিনে তার সব প্রচেষ্টা আজ গিয়ে একটা সঠিক দিক পেয়েছে। সে আর দেরি না করে প্রেমকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে। প্রেমের কথাবার্তার ধরন প্রথম থেকেই কেমন জানি একটু অদ্ভুত ছিল। ইন্টারোগেশন শুরু হওয়ার আগেই প্রেম পান্ডেকে বলে, তাড়াতাড়ি করুন, আজকে এসবিসির ফাইনাল আছে। প্রেম একজন এসবিসির কন্টেস্টেন্টের নাম নিয়ে বলে, ওর আজকে 1 কোটি টাকা জেতার চান্স আছে, যা প্রশ্ন করা তাড়াতাড়ি করুন। পান্ডে প্রশ্ন করা শুরু করে। পান্ডে বলে, চুমকি 9 তারিখ রাত্রে বলবীর সিং এর বিল্ডিং এ এসেছিল? প্রেম বলে, হ্যাঁ এসেছিল, আমি তো ওকে ডেকেছিলাম। পান্ডে জিজ্ঞেস করে, ও তারপর কোথায় গেল? প্রেম একদম স্বাভাবিকভাবে বলে, ও আবার কোথায় যাবে, ওর তো যাওয়ার কোনো রাস্তাই ছিল না, ওকে তো আমি মেরে দিয়েছিলাম। পান্ডে তো কথাটা শুনে অবাক। পান্ডে জিজ্ঞেস করে, মেরে দিয়েছিলাম মানে? প্রেম বলে, আমি জানতাম যে ও পাপাজির সাথে, মানে আমার মালিক বলবীর সিং এর সাথে ফিজিক্যাল রিলেশনে আছে। বলবীর সিং আসার ঠিক আগের দিন আমি ওকে ফোন করে ডাকি। ও আসলে আমি ওকে ডাইরেক্টলি বলি যে আমার ওর সাথে শোয়ার ইচ্ছা আছে, আর তার জন্যই ওকে আমি ডেকেছি। জানেন, ও তখন আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর বলে, শালা চাকর আছিস, চাকরের মতন থাক, মালিক হওয়ার স্বপ্ন দেখিস না। কথাটা শুনে আমার রাগে গা জ্বলে গেছিল। আমি সুযোগ বুঝে চুমকির পেছনে গিয়ে ওর ওড়নাটা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওকে ওখানেই মেরে ফেলি। জানেন, চুমকি কিন্তু 5 মিনিট ধরে ছটপট করেছিল, কিন্তু আমি ওকে ছাড়িনি। মারা যাওয়ার পরে বিছানায় শুলো তো আমার সাথে, যেটা ও পাপাজির সাথে করে সেটা করলো তো আমার সাথে। ওর বডির সাথে যৌন সম্পর্ক করার পর আমি ওর বডিটাকে টুকরো টুকরো করে কেটে ওর শরীরের সুন্দর নরম জায়গাগুলোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। তারপর ওর শরীরের বাকি টুকরোগুলোকে ওই ম্যানহোলের মধ্যে ফেলে দিই আর ওর মাথাটাকে মাটি খুঁড়ে পুঁতে দিই। কথাগুলো শুনে সাব ইন্সপেক্টর পান্ডে এবং এসএসপি ভূপেনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা তাদের পুরো সার্ভিস জীবনে এই ধরনের সাইকো কোনোদিনও দেখেনি। প্রেম কিন্তু একদমই স্বাভাবিক, ও যেন একটা সাধারণ ঘটনা বলছে। পান্ডে জিজ্ঞেস করে, কেটে টুকরো করলি কেন? প্রেম একদমই স্বাভাবিক হয়ে বলে, পুলিশ হয়ে এইটুকুও জানেন না? বডি যদি জলে ফেলে দিই তাহলে তো কিছুদিনের মধ্যে জলের উপরে ভেসে উঠবে, আর এত বড় বডি মাটি খুঁড়ে পুঁতে দেওয়াটাও তো সহজ কাজ নয়, তাই না? তাই সবকটা বডির সাথে একই রকম কাজ করতাম।
পান্ডে জিজ্ঞেস করে, সব বডি বলতে? প্রেম খুবই স্বাভাবিকভাবে বলে, আরে স্যার, যে বাচ্চাদের নিখোঁজ হওয়ার পোস্টার আপনার পুলিশ স্টেশনের দেওয়ালে লাগানো আছে তাদের কথা বলছি আমি। পান্ডেরা তো এটা শুনে অবাক। প্রেম বলে, এখনো পর্যন্ত মোট ওই 22-24 জন মতন ধরুন বস্তির বাচ্চাকে মেরেছি। মারার আগে তাদের সাথে একটু ফিজিক্যাল হতাম, আর তারপর মেরে টুকরো টুকরো করে ফেলে দিতাম আমি। তাদের শরীরে কিছুটা মাংস আমি খেয়ে নিতাম, আর বাকি বডি পার্টসগুলোর সাথে ঠিক সেটাই করতাম যেটা চুমকির বডির সাথে করেছিলাম। আসলে আমার মামা ছোটবেলায় আমার সাথে রোজই ফিজিক্যাল হতো, আমাকে খুব অত্যাচারও করতো। একদিন সুযোগ বুঝে মামাকে খুন করে এটার মাংসটা খেলাম, আর তখন থেকেই মানুষের মাংসের স্বাদ যেন আমার জিভে লেগে আছে। আপনারা আমার কিছুই করতে পারবেন না, পাপাজির হাত আছে আমার মাথায়। পান্ডেরা প্রেমকে কাস্টডিতে নিয়ে তদন্ত শুরু করে। প্রেমের কথা মতন মাটি খুঁড়িয়ে বাচ্চাদের মাথার খুলিগুলোকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে চুমকির ব্যাগটাও পাওয়া যায়, আর তার সাথে ড্রেন এবং ম্যানহোল থেকে কালো প্লাস্টিকে বাচ্চাদের বডি পার্টসও উদ্ধার করা হয়। এই খবরটা আগুনের মতন চারিদিকে ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনের উপর চাপ আসতে শুরু করে। পুলিশ প্রেমকে এবং তার মালিক বলবীর সিংকে গ্রেফতার করে পাঠায় তিহার জেলে, আর তার সাথে সাথে কেসটা ট্রান্সফার হয় সিবিআই এর হাতে। কিন্তু বলবীরের হাত তো অনেক দূর পর্যন্ত। দেখা যায় হোম মিনিস্টারের প্রেসারে পুলিশ প্রশাসন থেকে সাব ইন্সপেক্টর পান্ডেকে সাসপেন্ড করা হয়। কারণ দেখানো হয় যে পান্ডে সেই থানার দায়িত্বে এতদিন ধরে থাকা সত্ত্বেও এক এক করে এতগুলো বাচ্চা খুন হয়েছে, কিন্তু সে কিছুই করেনি। অন্যদিকে সিবিআই এর থেকে রাস্তোগিকে দায়িত্ব দেওয়া হলে সেও খুব নিপুণভাবে প্রেমের উপর সব দোষ চাপিয়ে দিয়ে বস্তিকে নির্দোষ প্রমাণ করে দেয়। কিছুদিন পরে এসএসপি ভূপেনকে পান্ডে ফোন করে বলে, স্যার, একবার প্রেমের সাথে দেখা করার সুযোগ করে দিন না, আমি নিশ্চিত যে বলবীর সিং এই কাজে যুক্ত ছিল। এসএসপি ভূপেন পান্ডের কথায় রাজি হয়ে যায়। কিছুদিন পরে পান্ডে তিহার জেলে প্রেমের সঙ্গে দেখা করতে যায়। পান্ডে প্রেমকে বলে, আমি জানতাম যে ছোট শিশুদের তুই হত্যা করে তার বডি পার্টসগুলো ছোটেলালের মাধ্যমে ব্ল্যাক মার্কেটে বিক্রি করতিস, আর সেই টাকাটা তুই তোর গ্রামে পাঠাতিস, কিন্তু এখন তো ছোটেলাল আর নেই। কথাটা শুনে প্রেম যেন কেমন একটা অবাক হয়ে যায়। তার জীবনে প্রথমবার তার মুখে একটা ভয়ের ছাপ দেখতে পাওয়া যায়। সে জিজ্ঞেস করে, ছোটেলাল নেই মানে? পান্ডে বলে, তুই ধরা পড়ার কিছুদিন আগেই আমি ছোটেলালকে ধরেছিলাম, আর সেই খবরটা তোর মালিক মানে তোর পাপাজি বলবীর সিং জানতে পেরে ছোটেলালকে মার্ডার করিয়ে দেয়। তোর বউ বাচ্চা যে গ্রামে কি খাচ্ছে আর কি করছে সে ভগবানই জানে। কথাটা শোনা মাত্রই প্রেম উত্তেজিত হয়ে ওঠে। সে পান্ডেকে বলে, আমাকে কোনো মতে এখান থেকে বার করুন, আমাকে আমার বউ বাচ্চার কাছে যেতে হবে। পান্ডে বলে, তোর মালিক পুরো দোষটা তোর উপরে চাপিয়ে সে বেকসুর খালাস, তুই তো এই জেল থেকে জীবনে বেরোতে পারবি না, কিন্তু তোর বউ বাচ্চা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা আমি করতে পারি, আর তার জন্য তোর আমাকে একটা উপকার করতে হবে। কি উপকার? পান্ডে বলে, আমি খুব ভালো মতন জানি যে তোর মালিক বলবীর সিং তোর এই কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। আমি শুধু সেটার প্রমাণ চাই, আর তার পরিবর্তে তোর পরিবারের কাছে মাসিক টাকা পৌঁছানোর দায়িত্ব আমার। প্রেম পান্ডেকে একটা সিডি ক্যাসেটের কথা বলে। প্রেম বলে, গ্রামের বাড়িতে দশেরার দিনকে এই সিডি ক্যাসেটটা আমি পাঠিয়েছিলাম, আর সেই ক্যাসেটের মধ্যেই বলবীর সিং এর সব কাণ্ডকীর্তি, অর্থাৎ বিদেশি মেয়েদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ধর্ষণ করা, এই সমস্ত কিছু রেকর্ড করা আছে। প্রেমের থেকে সব ধরনের ইনফরমেশন নিয়ে পান্ডে সেখান থেকে বেরিয়ে চলে আসে। পান্ডে আর দেরি না করে প্রেমের গ্রামের বাড়িতে রওনা দেয়, আর যাওয়ার সময় বাস স্ট্যান্ডে কনস্টেবল শ্রবণকে একটা ল্যাপটপের চার্জার এবং একটা ইয়ারফোন আনতে বলে দেয়। শ্রবণকে পান্ডে সবকিছু বলে বাসে করে প্রেমের গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে পান্ডে প্রেমের বউয়ের থেকে সেই সিডি ক্যাসেটটা নিয়ে ল্যাপটপে ঢুকাতেই পান্ডে সব দেখতে পায়। প্রেম যা যা বলেছিল তা সবই ওই ক্যাসেটের মধ্যে আছে। ক্যাসেটটা নিয়ে পান্ডে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। একদম প্রত্যন্ত গ্রাম হওয়ার কারণে গাড়ি ঘোড়া খুবই কম সেখানে। কিছুক্ষণের মধ্যে একটা প্রাইভেট গাড়ি দেখে পান্ডে হাত দেখায়। গাড়িটা সামনে এসে দাঁড়ালে দেখা যায় গাড়িতে সেই কন্ট্রাক্ট কিলার আর তার দুই ছেলে বসে আছে। আর ব্যাস, ঠিক সেটাই হয় যেটা হওয়ার ছিল। পান্ডে গাড়িতে উঠে আসলে কিছুক্ষণ পরে গাড়ির পেছন থেকে একজন একটা ধারালো জিনিস দিয়ে তার বুকে ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে, আর সিডি ক্যাসেটটাকে ভেঙে টুকরো টুকরো করে বাইরে ফেলে দেয়। এর বেশ কিছুদিন পরে দেখা যায় কনস্টেবল শ্রবণের প্রমোশন হয়েছে। সে এখন সাব ইন্সপেক্টর শ্রবণ, আর ওই পুলিশ স্টেশনের নতুন অফিসার ইনচার্জ। পান্ডের ছবিটাকে পুলিশ স্টেশনের মিসিং বোর্ডে দেখতে পাওয়া যায়। পান্ডে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তার সব থেকে কাছের কলিগ শ্রবণ তার সাথে এরকম বেইমানি করবে। আসলে পান্ডে যে প্রেমের বাড়িতে যাচ্ছে সেই খবরটা বলবীর সিংকে শ্রবণই দিয়েছিল,
আর শুধু তাই নয়, সেদিন রাস্তগি এই শ্রবণকেই ফোন করে প্রমোশনের টোপ দিয়ে পাণ্ডের বিরুদ্ধে ব্যবহার করে। ছোটেলাল যে ওই পরিত্যক্ত বাড়িটাতে বন্দি অবস্থাতে আছে সেটা শ্রবণই জানিয়েছিল এবং ঠিক সময় মতন সে খাবার আনার নাম করে সরে পড়ে, যাতে ছোটেলালকে কন্ট্রাক্ট কিলাররা মেরে তার বডি নিয়ে চলে যেতে পারে। বেশ কিছুদিন পরে প্রেমের বিরুদ্ধেও কোনো রকম প্রমাণ না পাওয়ায় প্রেমকেও বেকাসুর খালাস করে দেওয়া হয়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।